ইউনূস সাহেবের গণভোট আগে না সংসদ নির্বাচন আগে সেই নিয়ে প্রসঙ্গ শেষই হয়ে গেছে ধরে নেওয়া যায়, অন্তত ইউনূস সাহেবের দিক থেকে। জামাত ইসলাম এটা বিরোধিতা করার চেষ্টা করছে, গতকালকে আরও বেশি কঠোর বিরোধিতা করেছে। ইভেন কি কেন খলিলুর রহমান ইন্ডিয়া গেছে বা যায়নি এখনো, ইন্ডিয়া যাবে শুনি এই 19 তারিখে। তো 19 তারিখে উনি কেন যাবেন সেটা পাবলিকলি প্রকাশ করতে হবে, এই ধরনের দাবি জানিয়েছেন। এরকম অনেক কিছু দাবি জানিয়েছেন এবং এগুলো সব দাবির পিছনে খুবই শক্ত ভয়েসে কথাগুলো বলছেন। অর্থাৎ প্রথম দিনে যেমন উনি আহ্বান জানিয়েছিলেন যে ইউনূস সাহেব যেন ইলেকশন ডেট আর গণভোটের দিন আলাদা আলাদা করেন, সেই জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। গতকালকের এটা ঠিক আহ্বান ছিল না, গতকালটা রীতিমতন দাবি এবং ষড়যন্ত্র হিসেবে এটাকে মনে করেছিল। এটা হলো জামাত ইসলামের অবস্থা। কিন্তু অ্যাকচুয়ালি আজকের প্রসঙ্গ, এখনকার প্রসঙ্গ যেটা নিয়ে সেটা হলো এনসিপি। এক কথায় বলতে গেলে এই পুরো ঘটনার ভিতর দিয়ে যদি আমরা 5ই আগস্ট থেকে ধরি এখন পর্যন্ত বা 8ই আগস্ট থেকে এখন পর্যন্ত, তাহলে বারবার এনসিপি প্রমাণ করেছে নিজেদেরকে। রাজনীতির রাজনীতির তাদের কাছে স্পষ্ট না, এমন একটা দল তারা। যা কিছু বলে এটা কোথাও থেকে তারা মুখস্থ করে আসছে, মুখস্থ করে এসে বলে, ফলে প্রায়ই আগের কথার সাথে পরের কথা কোনো মিল থাকে না, সামঞ্জস্য থাকে না যে এটাও তারা বুঝে উঠতে পারে না। যেমন অরিজিনাল এনসিপির পজিশন যেটা ফেব্রুয়ারি মাস থেকে যে ধরি আমরা, যখন থেকে ঐক্যমত্য কমিশন হ্যান তৈরি হচ্ছে, তারও আগে এনসিপি তৈরি হয়ে গেছে। কিন্তু সবসময় এনসিপি বলে আসছে নতুন কনস্টিটিউশন লাগবে, আকার ইঙ্গিতে ইনে বিনে বলছে, কিন্তু কি কথা বলে এই জিনিসটা পেশ করতে হবে এটা তারা করে নাই। তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড় সমস্যা যেটা তারা করেছে, তারা তো কনফিউজড আসলে, এই যে আগে নতুন একটা কনস্টিটিউশন কী করে হয়, কি করে হয়, পড়ার পদ্ধতি কি, করতে গেলে কি করতে হয়, এই বিষয় সম্পর্কে তাদের অস্পষ্টতা প্রতি পদে পদে দেখা গেছে। যেমন যারা নতুন কনস্টিটিউশন করে বিপ্লবের পরে, তারা সেই কথাটা প্রথম দিন থেকে বলতে শুরু করে। কবে প্রথম থেকে? অলমোস্ট 8ই আগস্ট থেকে, পারলে তারও আগে। এনসিপি বা যারা এনসিপি করেছে তারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখনও কখনো রাজনৈতিক বিষয়াদি নিয়ে কি করতে হবে, ভবিষ্যতে কি হবে, এগুলো নিয়ে তাদের কোনো স্পষ্ট বক্তব্য ধারণা ছিল আমরা দেখিনি। প্রায় তার একটা কথা বলতো নয়া বন্দোবস্ত টাইপের, বোঝা যেত এই বন্দোবস্ত শব্দটা কোথাও থেকে মুখস্থ করে আসছে তারা। কি এটা বলে কি বুঝাতে যাচ্ছে তাদের কিছু আসে যায় না যে এটা বুঝে বলাটা জরুরি কিনা, কিছু শব্দ শিখে এসে তারা আওড়াইতো। এবং ঠিক সেই জিনিসটাই তারা কন্টিনিউ করেছে 8ই আগস্টের পর থেকে। কখনই তারা বলছে না যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ডাকতে হবে, নতুন কনস্টিটিউশন ছাড়া কিছু হবে না, স্পষ্ট করে বলা এবং শক্ত করে বলা, এটা তারা করতে পারে নাই। অনেকটা আচ্ছা ঠিক আছে, যখন দাবি টাবি তোলা হবে তখন আমরা এটা বলবো। আর যেমন ধরেন এই কথাটা বলতেছি, তার ইউনূস সাহেবের এই ঐক্যমত্য কমিশন অ্যাক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তো বড় রকম শুরু হয়ে গেছে। ম্যাটার করে যেটা সেই অর্থে এটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। তাহলে ফেব্রুয়ারি কত দূর? ফেব্রুয়ারি হচ্ছে আগস্ট থেকে, আগস্ট মানে 8 নম্বর মাস, 8, 9, 10, 11, 12, 5 মাস হয়ে গেছে, প্লাস আরো 2 মাস, 7 মাস, যদি 6 মাসও ধরি। আর ইউনূসের ক্ষমতা নেওয়ার 6 মাস পার হয়ে যাওয়ার পরেও তারা এই দাবিটা প্রদান করতে পারে নাই যে তারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি চায়, বাংলাদেশ একটা নতুন কনস্টিটিউশন চায়, এইটা তারা প্রধান দাবি করতে পারে নাই। তারা নিজেরাই শক্ত না থাকলে যেটা হবে, তাদের মূল দাবি কোনটা, 1 নম্বর দাবি কোনটা, সেইটা তারা প্রকাশ করতে পারে নাই। ফলে যখন কনস্টিটিউশন শুরু হয়ে যাচ্ছে তখন এটাকে তো আলী রিয়াজ সাহেব যেদিকে খুশি সেদিকে নিয়ে যাচ্ছে, আর ওনাদেরকে তার পিছনে পিছনে ছুটতে হচ্ছে। এরা অলওয়েজ অন্যের ইচ্ছায়, অন্যের এজেন্ডায় বাস্তবায়ক হিসেবে কাজ করছে, নিজেদের এজেন্ডা কি এই সম্পর্কে তাদের কখনো স্পষ্ট কোনো বক্তব্য ছিল না। এটা হচ্ছে তাদের উইকনেসের 1 নম্বর প্রবলেম।
অন্য ভাষায় বললে তারা যদি রাজনীতি সম্পর্কে খুব অ্যাওয়ার, পরিষ্কার ধারণা রাখতো, তাহলে তারা শুরুর দিন থেকে এই কথা বলতো নতুন কনস্টিটিউশন করতে হবে। নতুন কনস্টিটিউশনের কথাটা জোরদার হচ্ছে কখন? জোরদার করার জন্য তাদেরকে 32 নম্বর ভাঙার একটা প্রোগ্রামে যেতে হচ্ছে। ভেঙে আসার পরে এবার এটা আস্তে আস্তে ওরা জোরদার করতেছে, বাট ইট ইজ টু লেট। এত পিছনের পটভূমি দিলাম আমি কেন? কারণ এই প্রথম গতকালকে এনসিপির দিক থেকে ইউনূসের বক্তৃতার পরে রিয়াকশন, ফর্মাল রিয়াকশন আমরা দেখতে পেয়েছি গতকালকে। সেখানে ওরা বলছে, অদ্ভুত অদ্ভুত ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, দড়ি মাছে নাচি পানি টাইপের। সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়েছে, এখানে দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি। কোনটা দরদ, কোনটাকে দায় মিন করছে আমরা জানি না, ঠিক অনুমানিত করতে পারি, বাট এই ল্যাঙ্গুয়েজগুলো খুব কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয় নাই। বিএনপিকে 1 চামচ দিয়েছে, জামাতকে 1 চামচ দিয়েছে, মানে হলো এনসিপিকে কিছুই দেয় নাই, তাই বলছে, কিন্তু জনগণের প্লেটে ওটা খালি থেকে গেছে। এগুলো ভাবের কথা, মূল কথাটা কি তাই না বলে, ভাবের কথা বলাটা কোনো সমস্যা নেই, কিন্তু মূল কথাটাই না বলে যদি শুধু ভাবের কথা বলা হয়, তাহলে এটা পিছলে যাওয়া ঘটনা আর কি। এটা তাই হয়েছে শেষ পর্যন্ত। তারপর আরো বলেছে, জুলাই জাতীয় সনদ আদেশের আরো স্পষ্ট ব্যাখ্যা চায় এনসিপি। আচ্ছা, এই যে শুরুতে বলে দিয়েছে জাতীয় সংসদ সনদের আইনি ভিত্তি দিয়েছে, এটা বলতে তারা কি বুঝেছে আমি জানি না আসলে। এই যে দেখেন, যাদের কনস্টিটিউশনকে প্রধান বক্তব্য হিসেবে বলা উচিত ছিল তা বলে নাই তারা, শেষে ইউনূসের পাল্লায় পড়ে তারা জুলাই সনদের বক্ত হয়ে গেছে। এরপরে এখন জুলাই সনদের আইনি ভিত্তি কি করে দেওয়া হবে এইটাকে একটা প্রশ্ন বানাইছে, কিন্তু ইউনূস সাহেব আর তার আলী রিয়াজ সাহেব মিল্লা কিভাবে এটা পাশ কাটে চলে গেছে ওদের খবরই নেই। তারা জানেই না যে জুলাই সনদ একটা জাস্ট নামকবস্ত একটা শব্দ, এটাতে কি মিন করে, খাবে না মাথায় দিবে আমি জানি না আসলে। তারা কি বুঝে জুলাই সনদের ভক্ত হয়েছে তাও জানি না। সবচেয়ে বড় কথা, তারা জুলাই সনদে স্বাক্ষর করে নাই, ঠিক আছে, ভালো কাজ করেছে, কিন্তু কেন স্বাক্ষর করা নাই, করা আর না করার মধ্যে ফারাক হয়েছে কি, এই সম্পর্কে তারা কোনো ব্যাখ্যা দেয় না। একটা খালি বোঝা না বোঝা শব্দ আছে যেটা ম্যাটার করে, সেটা হলো জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে। ইয়েস, এটা শক্ত কথা ছিল, কিন্তু শক্ত কথাটার মৌলিক জায়গাটা না ধরে, না বুঝে, মানে কেন জুলাই সনদটা আইনি ভিত্তিটা গুরুত্বপূর্ণ, সেটা যখন আপনি ব্যাখ্যা না করে শুধু শব্দটা ব্যবহার করতে থাকবেন, তখন এটা জাস্ট কথার কথা হিসেবে থেকে যাবে, এবং তাই হয়েছে। এবং শেষে এটা প্রমাণ হয়েছে যে আসলে এনসিপির ভিতরে কারো কাছেই এ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এই ব্যাখ্যাটা আবার প্রমাণ করে দিয়েছে নাহিদের একটা ক্লিপ দেখতে পাবেন আপনারা, 2 তারিখে ছাপা হয়েছে, মানে নভেম্বরের 2 তারিখে। ওখানে নাহিদ পরিষ্কার করে বলছেন গণভোট আগে হবে না ইলেকশনের সাথে হবে, এটা অপ্রয়োজনীয় তর্ক। এই কথা বলার ভিতর দিয়ে এনসিপি নাহিদ বুঝিয়ে দিচ্ছে যে তারা আসলেই জুলাই সনদ, ইউনূস সাহেবের বৈধতা, ক্ষমতার বৈধতা, এগুলো সম্পর্কে তারা কমপ্লিটলি আনঅ্যাওয়ার, অজ্ঞ। তারা জানেই না যে ইউনূস সাহেবেরই ক্ষমতার বৈধতা নাই, এবং বিএনপি চাচ্ছে ওনাকে ক্ষমতার বৈধতা না দিয়ে ঠেলে আগে সংসদ ইলেকশনটা করায় নিতে, এবং সেইটাই বিএনপি সাকসেসফুলি করায় নিল। অথচ এনসিপি এ সম্পর্কে বেখবর, জানে না সে, এবং এত বড় একটা কথা বলে বসতেছে যে এটা অপ্রয়োজনীয় তর্ক, অযথা। কবে গণভোট হবে এটাও খুব গুরুত্বপূর্ণ না, আগে হইতে পারে পরে হইতে পারে, ব্যাপার না, একসাথে হইতে পারে। এই কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এনসিপির ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, রাজনীতির রও নাই। বাট অভিযোগ আছে, বারবারে ক্লেম আছে আমরাই গণঅভ্যুত্থানকারী, মানে আমাদেরকে আরো গুরুত্ব দেখ, এটাই বড় জোর চাওয়া এখানে। কিন্তু আপনাদেরকে কেন বেশি গুরুত্ব দিতে হবে আরো, এ সম্পর্কে তারা নিজেদেরকে পরিষ্কার করতে পারে নাই। ওই যে অরাজনৈতিক থেকে গেলে যে প্রবলেমটা হয়, একটা কনস্টিটিউশন কি করে গড়ে উঠে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির ভিতর দিয়ে কি করে গড়ে উঠে, আর
পাশাপাশি সংসদ নিয়ে দাবি এনে মানুষজন আউলে দিতে চাইবে এই ধারণাটাকে। সেটা কি করে পরিষ্কার রাখতে হয়? জাতীয় সংসদ আর নতুন কনস্টিটিউশন যে আলাদা জিনিস, এটা তো পরিষ্কার রাখতে হবে তাদেরকে, এবং এই কৌশলটা জানা থাকতে হবে। যখন বিএনপি বারে বারে জাতীয় সংসদের দাবি তুলবে, ওটাকে কি বলে ওরা ঠেকাবে, এইসব প্রসঙ্গগুলো সম্পর্কে হোল এনসিপির প্রতিটা সদস্য একেবারে আনারি, কোনো তাদের অভিজ্ঞতা নেই সম্পর্কে। আমি যতটুকু জানি, তারা জুলাই অভ্যুত্থানের আগে থাকতে যাদের আন্ডারে থেকে নিজেরা পড়াশোনা করেছে, রাজনীতি বুঝছে বলে মনে করতো, সমস্যাটা ওখানেই আসলে। আর এরা তো সবাই আবার এক্স গণ অধিকার পরিষদ করে আসলো। গণ অধিকার পরিষদ নিজেই তো একটা অরাজনৈতিক, এটা কখনোই রাজনৈতিক সংগঠন হয় নাই। এটা হয়েছে অনেকটা, ঠিক আছে আমরা বিসিএস চাকরি চেয়ে পারলাম না, তো এখন আমাদের সমাজে বেঁচে থাকতে হবে, তো একটা দোকান খুলি রাজনৈতিক দলের, এটা করে এখান থেকে আয় ইনকাম দিয়ে আমাদের সমাজ চলবে, এই ধরনের একটা দল ছিল গণ অধিকার পরিষদ। তো সেখানে অংশ নেওয়া যারা পরে প্রমিনেন্ট হয়ে যায়, তারাই তো এনসিপি আসলে। ফলে এরা কখনোই রাজনীতি জিনিসটা কি, কনস্টিটিউশন কি, এ সম্পর্কে যে খুব ওয়াকেবল এমন না। এর ফাঁকে এবার হয়ে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন বলে আর একটা জোট আছে, ওদের ইনফ্লুয়েন্স, ওদের শব্দাবলী, এগুলোও তারা সময় ব্যবহার করে ফেলছে। ফলে এটা কোথায় কি কাজে লাগে, এটা এই সম্পর্কে তারা আনঅ্যাওয়ার হিসেবে থেকে গেছে। ফলে যেমন বলে যে মৌলিক সংস্কার, একটা মুখস্থ শব্দ তাদের আছে, রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার মানে কি, এটা বলে কি বুঝাইতে চায়? কখনোই তারা এটা নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য দিতে পারে নাই। মৌলিক সংস্কার মানে কি, কনস্টিটিউশন বুঝেছে? তাহলে রাষ্ট্রের মৌলিক সংস্কার কি করলে হবে? এগুলো পরিষ্কার কখনোই তাদের নাই। ফলে এখন এই ধরনের কথা তারা বলছে, এবং যেমন বলতেছে ৭২-এর যে ফ্যাসিবাদী সংবিধান, সেই সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে হবে। এখানে কাঠামো শব্দের অর্থ কি? আগেরটা সাংবিধানিক কাঠামো, ওটা ফ্যাসিবাদী ছিল। কি জন্য এটা ফ্যাসিবাদী বলা হচ্ছে? হাসিনার ছিল সেই জন্য, নাকি কনস্টিটিউশনের ভিতরে কিছু একটা ছিল যেটা ফ্যাসিবাদী? পরিষ্কার না। এই যে এখন বলতেছে জনগণের পক্ষের একটা কাঠামো, কি হলে জনগণের পক্ষের কাঠামো হবে? না, এখন ব্যাখ্যা নেই। তাহলে সবসময় এই যে অস্পষ্টতা, এই অস্পষ্টতার জন্যই নিজের পায়ে কুড়াল মারছে আসলে এনসিপি নাহিদ। যখন বলতেছে যে গণভোট আগে হবে না পরে হবে, কিছু জানা, ওর খবরই নাই যে ইনুস সাহেব যদি নিজের বৈধতা না আনতে পারে, তা সবার আগে তো সে ব্ল্যাকমেইল হবে বিএনপির হাতে। এটা নিয়ে এনসিপির কিছু করণীয় নাই যেন, এনসিপির কাছে এটা কোনো ইস্যু না। সে উল্টা এই বক্তৃতাটায়, যদিও সেখানে নাহিদ ছিল না, বাকি সবাই ছিল, আক্তারও ছিল, সেখানে পুরো অভিযোগটা তারা দিচ্ছে আসলে জামাত ইসলামের বিরুদ্ধে। এটা অপ্রয়োজনীয় বক্তৃতা। তো ইউনূস দিছে, জামাত তো দেয় নাই। জামাত ঠেলে গুতায় হইলো গতকালকের থেকে আবার এটা কমপ্লিটলি বিরোধিতার জায়গায় চলে গেছে অন্তত। তো তাহলে জামাত সেই অর্থে তার অ্যালি হতে পারত, বন্ধু হতে পারত ইউনূস সাহেবের বক্তৃতার বিরোধিতা করতে, কিন্তু তা নেয় নাই তো। ইউনূস সাহেবের বক্তৃতার বিরুদ্ধে তাদের বক্তব্য ভিতরে গতকালকে তারা পরিপূর্ণভাবে আননেসেসারি জামাত ইসলামকে কোপাইতে গেছে। জামাত ইসলামের ভুল কি ওটা দেখাইতে গেছে, আজিব। জামাত ইসলাম না ইসলামী দল, খারাপেরা, এটা বলে যেন একটা সিম্প্যাথি, এটা বলে যে সব সিম্প্যাথি গুলা পাওয়া যায় প্রগতিশীলদের, ওটা তাদের কাম্য। এর মানে হলো যে তারা এই প্রগতিশীলতার চক্করে পড়ছে। প্রগতিশীল অপ্রগতিশীল কি জানি একটা বলে ওরা, ধর্মীয় দল, এইসবের ফাঁদে যে পড়ে সে তাদের পক্ষে কোনো রাজনীতি করা সম্ভব হবে না কখনোই। এগুলো হচ্ছে সেই চিহ্ন। এনিওয়ে, ফলে এনসিপিকে আমি এখানে দেখছি একেবারে নাদান একটা দল হিসেবে। কিছুই বক্তব্য এখানে তার কিছুই নাই। সে কমপ্লিটলি আরো হারিয়ে গেছে আরেকটা কারণে। যখন বিএনপি ইলেকশনের দাবি তুলছে তখন ওরা দেখছে ওমা ইলেকশন তো আমাদের কোনো প্রস্তুতি নেই, তাহলে এই জায়গায় কি করে যাব? এখন সবকিছু ছেড়ে ইলেকশনের প্রস্তুতির নামে চাঁদাবাজি করা শুরু করছে। এইটা করতে গিয়ে পাবলিকের দ্বারা আরো বেশি সমালোচিত হয়েছে। ফলে রাজনীতি কোনটা?
রাজনীতি সম্পর্কে সম্পর্কে বলতে হবে সেটা, নাকি ইলেকশনের জন্য টাকা জোগাড় করতে হবে, কোনটা? এইসব কনফিউশনের ভিতরে এনসিপি থেকে গেছে। এনসিপি সম্পর্কে যা বললাম তার একটা সারাংশ বলে দিই, একটা বা দুইটা বাদ। এনসিপি এখন থেকে বাংলাদেশের রাজনীতিতে যা হয়েছে এটাতে একেবারে যেটাকে বলে যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং হয়ে থাকবে। তবে অপ্রাসঙ্গিক হয়ে থাকা থেকে তাকে বাঁচাই দিবে অন্য ঘটনা। আমি শিওর কম বেশি নতুন রাজনৈতিক ইস্যু আসতেছে। এই নতুন রাজনৈতিক ইস্যু অলরেডি ইউনূস সাহেবের বক্তৃতার পরে যা পরিস্থিতি তৈরি আছে বাংলাদেশে, এই পরিস্থিতি সব কিছুকে একেবারে ইয়ে করা, যেটাকে আমরা বলি না যে একদম দুয়ে মুছে সাফ করে দেওয়া, দুয়ে মুছে সাফ করে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটবে এবং এরপরে নয়া ইস্যু তৈরি হবে। ওই নয়া ইস্যুতে এনসিপি কি করবে তার উপর নির্ভর করবে এনসিপি কি হবে। বাট এখন পর্যন্ত এটুকু শিওর যে ইউনূসের বক্তৃতার পরে এনসিপি যা যা বলেছে এগুলোতে ইউনূসের এতে এনসিপি একেবারে অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল, কথিত রাজনৈতিক দল হয়ে আছে, হয়ে থেকে যাবে। নতুন ইস্যুতে যদি নতুন পজিশন নিতে পারে তখন তার হয়তো কোনো কাজে লাগার মতন একটা অবস্থা যেতেও পারে। থ্যাংক ইউ। গত দুদিন ধরে ইউনূস সাহেবের বক্তৃতার পরে গণভোট আগে হবে না পরে হবে সেসব বিষয়গুলো সম্পর্কে ইউনূস সাহেব স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছেন যে ইলেকশন আর গণভোট একসাথে হবে। এটা এখন কম বেশি প্রতিষ্ঠিত, যদিও এটা নিয়ে আপত্তি এখনো ক্রমশ বড় করে আপত্তি তুলে যাচ্ছে জামাত ইসলাম, আর তুলনায় অনেকটা খাপছাড়াভাবে আপত্তি করছে, কিন্তু অনেকটা খাপছাড়াভাবে সেই আপত্তি করছে এনসিপি। কিন্তু এর চেয়েও এখনকার জন্য এখন যেই সাবজেক্টে কথা বলবো আমরা, তা হলো বিএনপি যে মাঠে নেমে পড়েছে। কি নিয়ে বিএনপি মাঠে নেমে পড়েছে? আমরা সবাই জানি যে প্রার্থীরা মাঠে নেমে পড়েছে, প্রচারণা চালাচ্ছে না, সেই অর্থে বলি না। বিএনপি মাঠে নেমে পড়েছে গণভোটে না ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে বাড়তি জিনিস। অর্থাৎ শুধু ইউনূস সাহেব নির্বাচন আর গণভোট একসাথে হবে ওটুকুই বলেছে তা না, একই সঙ্গে এটাও ফাইনাল হয়ে গেছে বিএনপির কাছে যে আমাদেরকে গণভোটের ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে নোয়াখালীর জয়নাল আবেদিন ফারিক, নোয়াখালী তো ফেনী বোধহয়, এগুলো কোনো একটা হবে ওসব অঞ্চলের, তিনি সরাসরি যে বক্তৃতা দিয়েছেন তার এলাকায়, সেখানে উনি বলেছেন গণভোটে না ভোট দিতে আহ্বান জানালেন, এটা শিরোনাম আর কি, জানালেন বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক। জয়নাল আবেদিন ফারুক লাস্ট খালেদা জিয়ার গভর্নমেন্টে, অর্থাৎ সেই 2006 সালের গভর্নমেন্টের সময় তিনি ছিলেন হুইপ, সংসদের হুইপ। তো সাথে তিনি বলছেন, কথা শুরুটা এরকম, চক্রান্ত চলছে, কেউ বলেন ভোট করবে, কেউ বলেন করবে না, আবার শোনা যাচ্ছে উপপ্রধানমন্ত্রী পদ না দিলে নির্বাচনে যাবে না। অনুমান করছি এটা জামাত ইসলামের তাহেরকে মিন করছেন। তাহেরের নাকি এরকম গোপন দাবি জানিয়েছেন। গোপন বলছে এই কারণে, প্রকাশ্যে মিডিয়া রিপোর্ট হয়েছে বা মিডিয়ার সামনে জামাত কথা বলছে এরকম কথা আমরা দেখি নাই, ফলে অনুমান করছি যে এটা গোপনে কান কান কানে কান পরা দেওয়ার মতন কথা আর কি। তো সেখানে বলেছে যে আমাদেরকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এখন উপপ্রধানমন্ত্রী কেমনে দিবে? উপপ্রধানমন্ত্রী দিতে গেলে পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট ক্রিয়েট মানেই তো সংসদ সদস্য না, রীতিমতন আপনার কনস্টিটিউশন বদলাতে হবে। এনিওয়ে, আমি এই শোনা কথার গুজব নিয়ে বেশি আগাতে চাচ্ছি না। একদিন বলা হতো পিআর না দিলে নির্বাচন করবে না, এখন বলছে গণভোট না হলে নির্বাচন করবে না। জামাতকে উদ্দেশ্য করে বিএনপির বিষ উগলানো বা ক্যাম্পেইন এরকম বলতে পারেন আপনি জিনিসটাকে। এনিওয়ে, এই ধরনের একটা ক্যাম্পেইন করেছে জয়নাল আবেদিন ফারুক।
তাহলে এখন যেটা দাঁড়ালো সার কথায় যে বিএনপির অবস্থান তার মানে দাঁড়ায় গেল যে নো বিচার, নো সংস্কার। অর্থাৎ একেবারেই পুরনো পজিশন বিএনপির এটা, যে কোনো ধরনের সংস্কার, কোনো ধরনের বিচারের কোনো দরকার নাই। এখনই নির্বাচন। ওই যে যেটাকে আমি প্রায় সময় বলে থাকি, এখনই নির্বাচন। ওই এখনই নির্বাচনের জায়গায় বিএনপি এই ১ম আবার একদম থিতু হয়ে বসলো, তারই ইঙ্গিত এটা। তারা যেমন বলছিল এখনই মানে একেবারে ৭ই আগস্ট যেভাবে বলেছিল যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ইউনূস শপথ নেওয়ার আগেই দাবি জানিয়েছিল। সেই জায়গাতে তারা ফিরে গেছে। আপনাদেরকে মনে করে দিই এই সেম অবস্থান কিন্তু ওয়াকারেরও। উনি যতবার অন্তত ২ বার সেনা সদরের মধ্যে উপস্থিত সদস্যদের সামনে যে দাবি জানাইছেন সেখানেও তিনি এই কথাই বলছেন। প্লাস আপনারা অনেকে দেখেছেন তার এই যে ফুল স্টপ মার্কা বক্তব্য, সেখানেও উনি একই কথাই বলছেন, নো সংস্কার, নো বিচার। কারণ এই দুটোই তার ক্রুশিয়াল দাবি আসলে। তো বিএনপির অবস্থান তো এটাই আসলে, নো বিচার, নো সংস্কার, ৭২ কনস্টিটিউশন যেমন আছে তেমন থাকবে। আমি আবার মনে করে দিই, ৭২ কনস্টিটিউশন যেমন আছে তেমন থাকবে। মানে কনস্টিটিউশন এর একটা কন্টিনিউটি ইউনিট সরকার ক্ষমতায় থাকলেও আছে। এবং ইউনিট সরকার যেন বা সাংবিধানিক কন্টিনিউটি ধারাবাহিকতার ভিতরেই উনি আছেন। এইটা ধরে নিয়ে বিএনপি সবসময় কথা বলে গেছে। ফ্যাক্টস হলো, একদম রুট অফ দ্য ফ্যাক্টস হলো যে এই কথাটা সত্যি না। সত্যি না এইজন্য যে হাসিনা যখন পদত্যাগ করে বা হাসিনা যে কনস্টিটিউশন রেখে পদত্যাগ করে যাচ্ছে, বাংলাদেশ ছেড়ে যাচ্ছে, সেই কনস্টিটিউশনে লেখা আছে পুরনো সংসদ থাকা অবস্থাতেই পরের সংসদের ইলেকশনটা হবে এবং পুরনো সংসদ শেষ হওয়ার পরের দিনই নতুন সরকার শপথ নিয়ে ফেলবে বা শপথও আগে নেওয়া হয়তো থাকতে পারে। এরকম একটা সিস্টেম, এরকম একটা কনস্টিটিউশনাল ব্যবস্থা উনি রেখে দিয়ে গেছেন। সেই হিসাবে ইউনূস সাহেব আ হাসিনা যখন পদত্যাগ করলেন, এরপরে কি হবে? পদত্যাগের হাসিনা মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন কিনা? পারলে কি হবে? সেই কথা কনস্টিটিউশনে লেখা নেই। সেই ধরনের পরিস্থিতিতে কনস্টিটিউশন কি মেনে চলবে তা লেখা নাই। সরকার কি করে চলবে? কে সরকার হবে? বৈধ সরকার কে হবে? এই প্রসঙ্গে কোনো বক্তব্য হাসিনার কনস্টিটিউশনে লিখে দেওয়া নাই। বিএনপির সাধের যে ৭২ কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের মধ্যে এ ধরনের কোনো কথা লেখা নাই। এর সোজা মানে হলো ৮ই আগস্টে ইউনূস সাহেবের ক্ষমতার দখল বা শপথ নেওয়াটা এই পুরোটাই অবৈধ। কারণ ইউনূস সাহেব কোন সাংবিধানিক আইনের ভিত্তি করে শপথ নিলেন তা কোথাও লেখা নেই। পুরনো কনস্টিটিউশনে লেখা নাই। ইউনূস সাহেব নিজেও নিজের এই ক্ষমতা নেওয়াটাকে বৈধ করার মতন কোনো প্রস্তাব কোথাও না গণভোট কিছুই পাস করেন নাই। ফলে ইউনূস সাহেবের ক্ষমতা উল্টা অবৈধই হয়ে আছে এবং এখনো এটা অবৈধ। বিএনপি ঠিক এইটি চাচ্ছে যে ইউনূস সাহেবের ক্ষমতা দখলটা অবৈধ থেকে যাক। ক্ষমতায় আসাটা, শপথ নেওয়াটা অবৈধ থেকে যাক। তাহলে লাভ কি তার? আমি সেটা বারে আপনাদেরকে মনে করাই দিয়েছি। ইউনূস সাহেবের ক্ষমতাটা যদি এখনো অবৈধ থাকে, তাহলে ইউনূস সাহেব যে নির্বাচন ডাকলেন এটাও অবৈধ। ইউনূস সাহেব যে গণভোট না গণভোট কখন হবে তার যে সিদ্ধান্ত নিয়েছেন এটাও অবৈধ। এর অবৈধতার এই গত ১.৫ বছরে ইউনূস সাহেব যতগুলো অধ্যাদেশ পাস করেছেন, যতগুলো আইনের সংশোধন এনেছেন, সবগুলো এখন অবৈধ হয়ে আছে অ্যাকচুয়ালি। সো এইটাই চাচ্ছে বিএনপি। ঠিক সেটি তারা হাতে পেয়ে গেছে। এইজন্য তারা নো সংস্কার, নো বিচারের জায়গায় আছে। নো বিচারটা একটু মনে করাই দিই। নো বিচারটা হলো যেমন ১৭ তারিখে, আগামী ১৭ আজকে ১৫ তারিখ, ১৭ তারিখে হাসিনার আইসিটি কোর্টের বিচারের রায়টা হবে। অলরেডি আমাদের ম্যান্ডেট খসরু বলে দিয়েছেন, এইটা নিয়ে তারা রাস্তায় কোনো কিছু করতে যাবে না। ওই দিনে যদি আওয়ামী লীগাররা রাস্তায় করে, সংকট তৈরি করে, মারামারি করে, পুলিশের সাথে বিশৃঙ্খলা করে, সেইটা ঠেকানোর দায়-দায়িত্ব বিএনপির না। উনি পরিষ্কার করে বলে দিয়েছেন, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ যা করবে তাই হবে। অর্থাৎ উনারাও সে বিচার মানেন না,
বিচারটা তার জন্য ইম্পর্টেন্ট না, বা বিচার হলো কি না হলো এটাও তার কাছে ম্যাটার করে না। এটা হচ্ছে বিএনপি পজিশন। তার সার কথা দাঁড়াচ্ছে এই যে বিএনপির পজিশন, ওয়াকারের পজিশন এক, এটা আমরা বুঝতে পারছি নাম্বার 1। নাম্বার 2, বিএনপি কমপ্লিটলি ৭২ কনস্টিটিউশন, হাসিনার ফেলে রাখা কনস্টিটিউশনটা যেন কন্টিনিউ করছে, এটা ধরে নিয়ে কাজ করতে চায়। এখন থেকে যা কিছু কাজ সব তাই করবে। ফলে ইউনূস সাহেব অবৈধ থেকে যাবে। ফলে ইউনূস সাহেবকে এখন বিএনপির সামনে মাথা নিচু করে তাদের পায়ে পড়তে হবে। যেন এরপরে সংসদ আসার পরেও তারা যদি এখন দয়া করে ইউনূস সরকারের অবৈধ তৎপরতা, অবৈধ হয়ে থাকা ৮ই আগস্ট থেকে যতদিন ইলেকশন না হবে ততদিন যে অবৈধ ক্ষমতা, এই ক্ষমতাটা থাকবে, সেই ক্ষমতাটা অবৈধ। এই অবৈধ ক্ষমতা নিয়ে যেন তারা তাকে ফাঁসির কাস্টে না তোলে, কোনো অভিযোগ না তোলে, সেই জন্য তাকে জবুতুবু হয়ে বিএনপির দয়ায় বসে থাকতে হবে। ঠিক যেরকমভাবে মঈনকে হাসিনা করেছিলেন, এই বিনিময়ে মঈনকে একইভাবে ফেলে রেখেছেন, বলেছিলেন যে তাকে বিজয়ী করে এনে দিতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, ওই যে পিলখানা হত্যাকাণ্ডটা ঘটাবো, এটা ঘটানোর ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। ইন্ডিয়া এবং হাসিনাকে সহায়তা করতে হবে। এবং সেটা করার পরেও অন্তত ১.৫ মাস পরে মঈন দেশ ত্যাগ করতে পেরেছিলেন, এবং ওই যে পালিয়েছিলেন ৮ উনি দেশে ফেরেন নাই, মঈন ফখরুদ্দিন অথবা তার সাথেকার কেউ, কোন সেনা সদস্য ফেরত আসে নাই, মূল যারা সেনা সদস্য ছিলেন। সো এরকম একটা অবস্থা বিএনপি এখন পেয়ে গেছে বলে মনে করে। ইউনূস সাহেব তাদের একেবারে হাতের মুঠোয়। তাকে উনারা যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারবেন, এবং এটা পরিস্থিতি যে তৈরি হয়েছে, আজকে নায়ের পক্ষে ভোট দানের জন্য ওপেন ডিক্লেয়ার করাটা এই সবেরই প্রমাণ হিসেবে হাজির হয়ে থাকে। থ্যাংক ইউ।